যেখানে দেখবেন আপনার বাড়ির ছেলে মেয়েদের কাছে ফোন করে বলছে যে এই অমুক জায়গায় অমুক হয়ে গেছে, অতএব টাকা দাও, বা পাড়ার দালালরা ওই সক্রিয় হয়ে উঠবে। এলাকায় এলাকায় গাছ ল্যাম্পপোস্ট আছে, আপনার বাড়িতে দড়ি আছে, পাশে বাঁশঝাড়ের বাঁশ আছে, উপযুক্ত ব্যবহার করুন। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে দুর্নীতি, আর এই দুর্নীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় হাতে ধরে লোকজনদের করিয়েছে। ও আলাদা, দেখুন ওর স্বস্তি পাওয়াটা অন্য কারণে, কারণ ও প্রতিবার এই নির্বাচনের পূর্বে একটা করে সিলেকশনের নোটিশ দেয় আর বাজার থেকে টাকা তোলে। ফলে ও ভেবেছে যে 26,000-এর হলে 26-এর আগে আবার কিছু টাকা তোলা যাবে। আপনার এই দুর্নীতিগ্রস্ত কাজ ভবিষ্যতে এক্সপোজ করব, এবং শুধু তাই না, আপনি যতই ওই দিল্লিতে শাল পাঠান, আম পাঠান, যতই যা করুন না কেন, আপনাকে সিবিআই তদন্তের আওতাধীন হতেই হবে। আত্মপ্রমাণ থাকা সত্ত্বেও অঙ্কিতা অধিকারী সে চাকরি পেল তার বাবা তৃণমূল কংগ্রেস জয়েন করার পরেও, আর তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের পুলিশ মন্ত্রী, আর বলবে আমি কিচ্ছু জানতাম না, ন্যাকামি হচ্ছে। হ্যাঁ, করেছো তো তুমি, জানবে না মানে? হ্যাঁ, ন্যাকামো করছো, চোর। জেলে যাবে। মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে এবং করিয়েছে, ও জেলে যাবে যতদিন ও ভাবছে হয়তো আম দিয়ে শাল দিয়ে এটা ঢেকে দেবো। আম শাল দিয়ে আর ঢাকা যাবে না। দিলীপ ঘোষের সাথে আমার শত রাজনৈতিক মতামতের হতে পারে, আদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি ব্যক্তি জীবনে কি করবেন সেটা কখনোই মানে কারোর বিচার্য বিষয় হতে পারে নাকি, বা কেউ সামাজিক ভাবে কটাক্ষ করতে পারেন বলে আমি মনে করি না। এটা অত্যন্ত নিম্নরুচির পরিচয় যারা করছেন। দয়া করে এটা বন্ধ করুন, নিজেদের আর নিচে নামাবেন না। এমনি পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে গেছে, দয়া করে আর মানে পিছানোর যে পরিচয় সমাজের সামনে রাখছেন সেটা আর রাখবেন না। তিনি প্রথম কথা বোঝেননি যে বেসিক্যালি অর্ডারটি কি, আর তিনি স্বস্তি হয়তো অন্যভাবে ভেবেছেন। তিনি তো প্রতিবার নির্বাচনের আগে একটা করে নিয়োগ প্রক্রিয়া থেকে বাজার থেকে টাকা তোলেন, ফলে তিনি হয়তো বা অন্য অপরচুনিটির কথা ভাবতে পারেন, ফলে সেই ক্ষেত্রে তিনি স্বস্তিদায়ক ভাবতে পারেন। কিন্তু এবারে আর সেটা হবে না। তিনি যদি ভেবে দেখেন যে ওই নিয়োগ নির্বাচনের আগে একটা নিয়োগ প্রক্রিয়া মানে বেশ কয়েক হাজার কোটি টাকার ব্যবসা, এটা যদি উনি ভেবে দেখেন এবং বাজার থেকে টাকা তুলবেন, তাহলে আমি বলবো, আমি জনগণকে জানিয়ে দিতে চাই আপনাদের ক্যামেরার মাধ্যম দিয়ে, যে যদি যেখানে দেখবেন আপনার বাড়ির ছেলে মেয়েদের কাছে ফোন করে বলছে যে এই অমুক জায়গায় অমুক হয়ে গেছে, অতএব টাকা দাও, বা পাড়ার দালালরা ওই সক্রিয় হয়ে উঠবে। এলাকায় এলাকায় গাছ ল্যাম্পপোস্ট আছে, আপনার বাড়িতে দড়ি আছে, পাশে বাঁশঝাড়ের বাঁশ আছে, উপযুক্ত ব্যবহার করুন। আমরা কথা বলবো। মুখ্যমন্ত্রী আরো বলছেন যে এই বছরেই সব সমাধান হবে বলে আশা করি। মানুষের কাজে ভুল করি না, নিজের কাজে ভুল করতে পারি। যথাসময়ে শিক্ষকরা বেতন পাবেন। একটা স্বস্তি যখন হয়, ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। কি বলবেন? দেখুন, ও সবসময় চেষ্টা করে যে কোনোভাবে দুর্নীতি করব, তারপরে কোনোভাবে আদালত থেকে বাঁচবো, যেন তেন প্রকারের। এটা আর হবে না, কারণ আদালতগুলো বুঝে গেছে যে বেসিক্যালি যে আসলে কি হয়েছে এই পশ্চিমবঙ্গে এই নিয়োগ প্রক্রিয়ায়। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে দুর্নীতি, আর এই দুর্নীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় হাতে ধরে লোকজনদের করিয়েছেন। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতি করে বেসিক্যালি নিজেই দুর্নীতিটি শুরু করেছিলেন, এবং করার পরে উনি ন্যাকামো করে বলেন যে আমি জানি না। আচ্ছা, এই অঙ্কিতা অধিকারীর বাবাকে দলে নিয়ে, তৃণমূল কংগ্রেসে নিয়ে অঙ্কিতা অধিকারীর নাম 1 নম্বরে তুলেছিলেন মমতা ব্যানার্জি, জানেন না? আচ্ছা, এই প্রেস ক্লাবের সামনে, এই লোকসভা নির্বাচন নয়, তার আগের লোকসভা নির্বাচনের পূর্বে যখন প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছিল, এই নেতা গোছের 5 জনকে র্যাঙ্ক জাম করে চাকরি কে দিয়েছিল? মমতা ব্যানার্জি দিয়েছিল। শুধু তাই না, এর আগের মেরিট লিস্ট আপার প্রাইমারির কেন বাতিল হয়েছিল মমতা ব্যানার্জি কি মনে পড়ছে তো নাকি? হ্যাঁ, কাকে কাকে ডেকে কিভাবে কি করেছিলেন সব মনে পড়ছে তো? আপনারা আবার সব স্মৃতিভংস করছে মনে হচ্ছে। অঙ্কিতা অধিকারীর বাবাকে জলে নিয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি দেওয়া, তারপরে চাকরি চলে যাওয়ার পরে তাকে তৃণমূল নেত্রী বানানো, এই তো আপনিই করেছেন মমতা ব্যানার্জি। এই ইনসান আলীকে র্যাঙ্ক জাম করে সেতাবের পরে র্যাঙ্ক থাকা সত্ত্বেও চাকরি কে দিয়েছেন? আপনি দিয়েছিলেন মমতা ব্যানার্জি। সমস্তটা করেছে মমতা ব্যানার্জি। আর আমি সত্যি অবাক হয়ে যাই যে পশ্চিমবঙ্গের মানুষ, তারা এত কিছু জানছেন বুঝছেন, তারপরেও কেন তাকে নির্বাচিত করছেন। তার কারণ হচ্ছে, দেখুন, আপনি যদি মনে করেন যে আপনার সন্তান যোগ্য, ভালো পড়াশোনা করেছে, তার যোগ্যতা মূল্য পাক, তাহলে সর্বপ্রথম আপনার নাগরিক দায়িত্ব পালন করুন। আপনি যদি সরকারটিকে অযোগ্য বাঁচেন, তাহলে কোনোভাবেই যোগ্য হওয়া সত্ত্বেও আপনার ছেলেটি তার যোগ্যতার বা মেয়েটি যোগ্যতার মূল্য নাও পেতে পারে। সরকার যদি অযোগ্য হয়,
তাহলে আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও তাদেরকে অযোগ্য বানিয়ে দেবে। কিন্তু এই যে মুখ্যমন্ত্রী বললেন যে এবছরের মধ্যে সব সমাধান হয়ে যাবে, ঠিক কি সমাধান করতে চলেছেন মুখ্যমন্ত্রী? দেখুন, বেসিক্যালি ও তো যা করেছে পশ্চিমবঙ্গে, এই যা অবস্থা, তাতে পশ্চিমবঙ্গের মানে সঠিকভাবে যদি তথ্য পাওয়া যায় তাতে পশ্চিমবঙ্গের প্রায় সব সিলেকশনের একই পরিণতি হতে যাবে, মানে হবে ওর আমলে যা যা ঘটেছে। কারণ ও নিজেই বলেছে, যেমন ধরুন রাজীবের যে ওর দল থেকে চলে গেছিল, মন্ত্রী ছিল, সে ওই অন্য দলে গেল, দুর্নীতি করেছিল, মমতা নিজে বলেছে। তারপরে সেই রাজীবকে আবার দলে নিয়েছে, মমতা জানে না। আপনি বিশ্বাস করেন? ও হচ্ছে টপ টু বটম দুর্নীতিগ্রস্ত ভদ্রমহিলা। একটা কথা বলবো ফিরদৌস, একদম প্রথম থেকে ইন্ডোর স্টেডিয়ামে যখন গেলেন, একদম এই সুপ্রিম কোর্টে 3রা এপ্রিলের যে রায়, সেই ভার্ডিক্টের পরে মুখ্যমন্ত্রী সবসময় দেখা গেল একটার পর একটা ডিপার্টমেন্টের দায়ভার ঠেলে দিচ্ছেন, যে কখনো বলছেন পুরোপুরি শিক্ষা দপ্তরের দায়, শিক্ষা দপ্তর অটোনমাস বডি, তারা নিজেদের মতো সিলেকশন প্রসিডিওর সম্পন্ন করেন। মুখ্যমন্ত্রী একবারও কেন বলছেন না যে তিনি এই দুর্নীতির ব্যাপারে কিছুই জানেন না? ফিরদৌস, একবারও তো ও দুর্নীতি জানে না বলে মানুষ শুনবে? শুনুন, অঙ্কিতা অধিকারীর বাবাকে দলে নেওয়ার পরে অঙ্কিতা অধিকারীর নাম 1 নম্বরে উঠে গেল, লোকে বোঝে না। ও গিয়ে দেখা করলো, আন্দোলন হচ্ছে, যাদের সাথে একটু খোশ গল্প করে এলো তাদেরকে র্যাঙ্কজাম করে চাকরি দিল, লোকে বোঝে না। এই যে সেতাব কোনদিন মামলা করতে আসতো, যদি দেখতো, তারপরে যদি না দেখতো যে ওর পরে এই থাকা ব্যক্তি ইনসান আলীর চাকরি হয়েছে, এরা কেন মামলা করতে এসেছিল? দেখেছিল যে ওর পরে থাকা ব্যক্তিদের চাকরি হয়ে গেছে, সেই চাকরি কে দিয়েছিল? মমতা ব্যানার্জি নিজে দিয়েছিল। ফিরদৌস, যোগ্য অযোগ্যদের সংখ্যা এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে জানা না গেলেও এর আগে আদালতে টেন্টেডদের একটি তালিকা জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু কারা স্কুলে যেতে পারবেন, কারা পারবেন না, তা নিয়ে এই মুহূর্তে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই রাস্তাটা কি, এক্ষেত্রে রাস্তা কি? দেখুন, এই যে চিহ্নিত অবৈধদের যে সংখ্যা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছে, আদালতের সামনে 4টে এফিডেভিট দিয়েছে, সেই তথ্য ভিন্ন ভিন্নতর, কিন্তু এই তথ্যগুলো কখনোই দিতে পারেননি যে এর বাইরে আর একজন অবৈধ নেই। সবসময় বলেছেন যে অবৈধের সংখ্যা এত, এখনো পর্যন্ত যে আইডেন্টিফাই হয়েছে, ফলে এবং সেই সংখ্যা সর্বদাই পরিবর্তন করেছেন, একটার পর একটা এফিডেভিট দিয়ে পরিবর্তন করেছেন। ফলে তারা যেহেতু কংক্রিট সংখ্যা বলতে পারেননি, তাই কংক্রিট সংখ্যায় পৌঁছানো যায়নি বলেই আদালত এই বৈধ অবৈধ এই পৃথকীকরণ করতে পারেননি, তাই বাতিল করেছে। কিন্তু রাজ্য এখনো রিভিউ পিটিশন করলো না, আর যোগ্য অযোগ্যদের তালিকার বিষয়ে সরকার এখনো স্পষ্ট করে কিছু বললো না। আবার নিয়োগ হলে সব যোগ্যরাই যে চাকরি পাবেন তার নিশ্চয়তাই বা কোথায়? রাজ্য এই সমস্ত প্রশ্নগুলো এড়িয়ে গেল কেন? নিশ্চয়তা তো নেই, কারণ অবৈধ মানে চাকরি প্রার্থীরা তারা চাকরি প্রাপক হবেন না, এর নিশ্চয়তা নেই। তার কারণ সরকারটি অবৈধ এবং সরকারটি দুর্নীতিগ্রস্ত। ফলে নতুন করে অন্য সাইন্টিফিক পদ্ধতিতে হয়তো আরেকটু বেটার হতে দুর্নীতি করার চেষ্টা করবে, কিন্তু আমি বলবো জনগণকে কি করবেন, রাইট টু রিকল তো নেই। একবার যখন করে ফেলেছেন তখন আর মানে কিছু করার নেই, কিন্তু কিছু বিষয়ে সজাগ থাকবেন। সেটা হচ্ছে যেমন ওএমআর শিট যেন 20 বছর থাকে, ওএমআর শিটের কার্বন কপি নিয়ে যাবেন বাড়িতে পরীক্ষা দেওয়ার পরে, তারপরে মডেল অ্যান্সার কি আপলোড করাবেন, যদি এই ইন্টারভিউ সেটা ইন ক্যামেরা করাবেন, 20 বছর তথ্য রেখে দেবেন, সেটাও যদি তারপরেও দেখবেন যে মেরিট লিস্ট, ইন্টারভিউ লিস্ট, প্যানেল, ওয়েটিং লিস্ট প্রকাশ হয়, সেগুলো উইথ ব্রেকেজ অফ মার্কস যাতে প্রকাশ হয়, রেশিও মেনটেন হয়, রিজার্ভেশন পলিসি মেনটেন হয়, কাউন্সেলিং এ যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, সেক্ষেত্রে প্রতিটি স্কুলের নাম যাতে ওয়েবসাইটে দেয়, কাউন্সিলিং নোটিশ যাতে ওয়েবসাইটে দিয়ে সঠিক তথ্য দিয়ে যাতে কাউন্সিলিং করা, এগুলো অ্যাসিওর করাবেন। আর তা যদি না করে, আপনারা জানেন গণতান্ত্রিক পদ্ধতিতে কি করতে হয়, আদালতের রাস্তা তো রয়েছে, তার সঙ্গে রাস্তার লড়াই, ওই লড়াই করবেন, কিছু করার নেই। তার কারণ হচ্ছে আপনি যদি নাগরিক দায়িত্ব পালন না করেন, আর আপনি যদি মাথার উপরে অযোগ্যকে বসান, দুর্নীতিগ্রস্তকে বসান, ফলে আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও তার মূল্য পাবে না। তিনি তৃণমূল হতে পারেন, তিনি সিপিএম হতে পারেন, তিনি বিজেপি হতে পারেন, যাই হন না কেন, আপনি যদি আপনার সন্তানের যোগ্যতার মূল্য পেতে চান, অযোগ্যকে বাঁচবেন না মাথার উপর বসার জন্য, না হলে কিন্তু আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও অযোগ্য হয়ে যাবে। ফলে অযোগ্যকে মাথার উপর বসাবেন না। হ্যাঁ, নিশ্চিতভাবে উনি দেখবেন একটা করে ইয়ে হচ্ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গালাগালি দিচ্ছেন, আমাদের গালাগালি দিচ্ছেন, দিতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো একটা কথাই বলবো, যদি মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় না হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতো, তাহলে এদিন দেখতে হতো না। কারণ তিনি যে যোগ্য, তিনি যে মানে এই রাজ্যতে দুর্নীতি চান না এবং সেই দুর্নীতিটা এক্সপোজ করেছেন,
খুব স্বাভাবিকভাবে আমি মনে করি একজন যোগ্যতম ব্যক্তি হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হওয়া উচিত। আমি একটা কথা বলবো, রাজ্য সরকার এখনো রিভিউ পিটিশনের কথা বারংবার বলেছিল, সেই রিভিউ পিটিশন তারা এখনো ফাইল করলো না কেন? তারা বলতে পারবে কেন ফাইল করেনি, তারা ভালো করে জানে কি পরিণতি হবে। রিভিউর স্কোপ অত্যন্ত লিমিটেড। আমি বলতে পারি যে এই ক্ষেত্রে এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের নির্দেশের পরে আরো স্কোপ অনেক কমে গেছে, এটুকুই বলতে পারি, প্রায় নেই বললেই চলে। কিন্তু রাজ্য সরকার এই যে মুখ্যমন্ত্রী বলছেন আমি স্বস্তি পেয়েছি, কিছুটা স্বস্তি পেলাম, ও আলাদা। দেখুন ওর স্বস্তি পাওয়াটা অন্য কারণে, কারণ ও প্রতিবার এই নির্বাচনের পূর্বে একটা করে সিলেকশনের নোটিশ দেয় আর বাজার থেকে টাকা তোলে। ফলে ও ভেবেছে যে 26,000-এর হলে 26-এর আগে আবার কিছু টাকা তোলা যাবে, এটা ভেবে হয়তো স্বস্তি পেয়েছে। ওর স্বস্তি পাওয়ার কারণ আলাদা, কিন্তু ওটা করতে দিলে হবে না। ওটা যদি করতে দেন তাহলে কিন্তু আবার একই পরিণতি হবে। আর আপনারা যারা ধরুন এই 6,000 10,000 যাই হোক না কেন সংখ্যাটা, সেই সংখ্যার আমি দিকে যাচ্ছি না। দেখুন 6,000 লোক 10,000 লোক পশ্চিমবঙ্গের মানুষ, তারা শিক্ষকতার চাকরি টাকা দিয়ে নিচ্ছেন। আবার আপনারাই ভাববেন যে মানে দুর্নীতিহীন সরকার হবে, এটা কখনো হয়? জনগণ দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে সরকার তো দুর্নীতিগ্রস্ত হবেই। ফলে জনগণকেও সজাগ থাকতে হবে। আপনি যদি দুর্নীতিগ্রস্ত হন, কখনো ভাবতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষকতার চাকরিকে অর্থের বিনিময়ে নেবে? এটা চাকরি বা হবে কেন? শিক্ষকতার মতো একটা মহান পেশা, সেই মহান পেশা চাকরিতে রূপান্তর করেছেন, অর্থের বিনিময়ে চাকরি নিচ্ছেন। আমার এটা ভাবতেও লজ্জা লাগে যে পশ্চিমবঙ্গের মানুষ মানে টাকা দিয়ে চাকরি নিচ্ছেন, এবং সেটা তাদের লিস্ট বেরোচ্ছে। যে এসএসসি তৈরি করা হয়েছিল স্বচ্ছতার স্বার্থে, 1 2 3 4 করে যোগ্য বৈধ ব্যক্তিদের নামের তালিকা বেরোবে, তারা আজকে কি আদালতের নামের তালিকা দিচ্ছেন, এরা অবৈধ শিক্ষক, এরা অবৈধ শিক্ষাকর্মী। ভাবতেও লজ্জা লাগে। পশ্চিমবঙ্গে 1997 সালের আইনের পরিপ্রেক্ষিতে 1998 সাল থেকে একটার পর একটা নিয়োগ হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন, কোনোদিন তো এই দিন দেখতে হয়নি, কাউকে তো আদালতে এসে লিস্ট জমা দিতে হয়নি যে এই অবৈধ শিক্ষক। কোনো মুখ্যমন্ত্রীকে বলতে হয়নি যে মানে কোনো একজন আইনজীবীর নাম করে গালাগালি দিতে হয়নি, তার কারণ সেই সময় সেটা তৈরি হয়নি। আর নিশ্চিতভাবেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এটা হয়েছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে উনি দুর্নীতি করবেন। উনি বুঝেছেন এদের জন্য আমার দুর্নীতি এক্সপোজড হয়ে যাচ্ছে, না হলে আমি ওই কাউকে দলে ঢুকিয়ে চাকরি দিয়ে দেবো তার মেয়েকে, কাউকে ওই আন্দোলন করলে তাদের মধ্যে থেকে নেতা গোছের 5 জনকে চাকরি দিয়ে দেবো। এইটা যেহেতু আমাদের সঙ্গে করা যায়নি, সেই জন্য আমাদেরকে একটু গালাগালি করবেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনার এই দুর্নীতিগ্রস্ত কাজ ভবিষ্যতে এক্সপোজ করব, এবং শুধু তাই না, আপনি যতই ওই দিল্লিতে শাল পাঠান, আম পাঠান, যতই যা করুন না কেন, আপনাকে সিবিআই তদন্তের আওতাধীন হতেই হবে। আত্মপ্রমাণ থাকা সত্ত্বেও অঙ্কিতা অধিকারী সে চাকরি পেল তার বাবা তৃণমূল কংগ্রেস জয়েন করার পরেও, আর তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের পুলিশ মন্ত্রী, আর বলবে আমি কিচ্ছু জানতাম না, ন্যাকামি হচ্ছে। হ্যাঁ, করেছো তো তুমি, জানবে না মানে? হ্যাঁ, ন্যাকামো করছো, চোর, একটা চোর। মুখ্যমন্ত্রী কি তাহলে কোথাও গিয়ে ও চোর। মমতা ব্যানার্জি হচ্ছে সোজা কথায় দুর্নীতিগ্রস্ত চোর। একদম একদম যে নিয়োগের সময় বাড়াতে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে, দায় স্বীকার করে তিনি কেন স্বচ্ছ যোগ্য চাকরিদের চাকরিতে বহাল রাখার কথা বললেন না ফিরদৌসদা? তিনি বলেছিলেন তাই তিনি থাকতে একজন যোগ্যেরও চাকরি যাবে না ইন্ডোর স্টেডিয়াম থেকে। দেখুন, প্রথমে বলেছিলেন একজনেরও চাকরি যাবে না, তার কারণ ও তো জানে বাজার থেকে টাকা তুলে ও তো চাকরি দিয়েছে, টাকা সব ভাগ নিয়েছে মমতা ব্যানার্জি, সমস্ত ভাগ নিয়েছে মমতা ব্যানার্জি। ও আমার বিরুদ্ধে মামলা করুক না, বলছো সমস্ত টাকার ভাগ নিয়েছে, ওকে সিবিআই তদন্তের আওতাধীন। অবশ্যই বিস্ফোরক, আবার কি, ও যেটা সত্য সেটা বলে দিলাম, শুনতে খারাপ লাগবে বাট সত্য। এই যে ইনসানদের চাকরি কে দিয়েছে, তদন্তের আওতাধীন করুন। এই অঙ্কিতার চাকরি কে দিয়েছে? মমতা ব্যানার্জি দিয়েছে। সব কিছু জানে ও, টপ টু বটম, একটা করাপ্ট মহিলা। এই যে রাজীবকে সম্পর্কে বললো, তারপর সেই রাজীবকে দলে নিল কে? মমতা ব্যানার্জি। লজ্জা করে না? নির্লজ্জ, একটা বেহায়া দুর্নীতিগ্রস্ত চোর। কিন্তু স্যার নতুন করে পরীক্ষা নেওয়া হলে আবার যে দুর্নীতি হবে না এই গ্যারান্টি দেবে? মমতা থাকলে দুর্নীতি হবে, মমতা থাকলে দুর্নীতি হবে। মমতা জনগণকে সজাগ থাকতে বলছি। যদি আপনার ছেলে মেয়েকে দেখছেন, তো আপনি যদি চাকরি নেন 2 নম্বরই করে, জমি বিক্রি করে চাকরি নেবেন, জমি বেচার টাকা গেল, আর বাড়ি বিক্রি করে কিন্তু আপনাকে মাইনের টাকা ফেরত দিতে হবে। তাহলে বুঝতে পারছেন আপনার ছেলে মেয়েদের চাকরি কেনা
কতটা ভুল। এবার বাজারে কিন্তু দালাল নামবে, দালাল নামলেই এলাকায় গাছ আছে, ল্যাম্পপোস্ট আছে, বাড়িতে দড়ি আছে, পাশে বাঁশ ঝাড় আছে, ব্যবহার করুন। আপনারা যখন এই কথা বলছেন যে এসএসসি শুরু হয়েছিল স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করার একটা পদ্ধতি হিসেবে, কুণাল ঘোষের বক্তব্য সিপিএম জার্মানায়, বাংলায়, ত্রিপুরাতে এবং বিজেপির আমলে নানান জায়গায় বিভিন্ন কেলেঙ্কারি হয়েছে, এদের প্ররোচনায় পা দেবেন না, কি বলবেন? দেখুন, যেখানে যেখানে কেলেঙ্কারি হয়েছে, যদি আমি তর্কের ক্ষেত্রে ধরে নিই, সিপিএম জামানাতেই কেলেঙ্কারি হয়েছে। তো তার আগে তো, তারপরে তো মমতা ব্যানার্জির জামেনা হলো, কেন একটা সিপিএম নেতাকে যেতে বললেন না? আপনি কি সিপিএম এর দালালি করছেন? হ্যাঁ, বসে বসে। সর্বপ্রথম তো কোণালের ওর বিরুদ্ধেই বলা, অবশ্য কোণাল তার আগেও বলেছে যে ওই সারদার বিকাশ বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, তারপরে তারই তার কি দলের ওই মুখপাত্র হয়েছে। ফলে ও কি বললো তাতে কিছু যায় আসে না। ও বেসিক্যালি দেখুন, ওকে একটা পদ দিলে, কোনো একটা ইয়ে ছুড়ে দিলে ও সেটাকেই নিয়ে নেবে। ও কি আছে, ওরা সব নির্লজ্জ। ফেরদৌস শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের এই সুযোগ দেওয়া হলো না, এই প্রশ্ন উঠছে কেন তাদের এই সুযোগ দেওয়া হলো না? তাদের দুর্নীতিটা ঠিক কেমন ছিল? সুপ্রিম নির্দেশের কারণে এখনো যে সকল তাদের দুর্নীতি দেখুন, যেহেতু গ্রুপ সি গ্রুপ ডিতে যে আইডেন্টিফাইড দুর্নীতির পরিমাণ উচ্চতর, তাই তাদের নিয়োগ, তাদের মানে স্কুলে যেতে বলেননি। তাছাড়া আপনি যদি দেখেন যে গ্রুপ সি গ্রুপ ডি এরা শিক্ষক নন, শিক্ষাকর্মী মূলত, যদিও তাদের গুরুত্ব অসীম, কিন্তু মূলত ছাত্রছাত্রীদের কথা ভেবে এই রায় প্রদান হয়েছে। কিন্তু এতে তার অর্থ এই নয় যে তারা পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার বেনিফিট পাবেন, সেটাও ক্লারিফাই করে দিয়েছেন। ফলে এটা যদি আপনারা মানে দেখেন, তাহলে আসলে এটা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। আর এখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে, এটা প্রমাণিত। চাকরি সংক্রান্ত মামলা রায় হয়েছে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন সিবিআই করছে, আমরা অপেক্ষায় আছি কবে এই মমতাটাকে ডাকবে, কারণ ও হচ্ছে দুর্নীতির মূল। ওকে, আপনি যদি ওই একজন অযোগ্যের চাকরি চলে যায়, তাহলে পশ্চিমবঙ্গের যোগ্যরা তারা উপযুক্ত বিচার পাবে, উপযুক্ত মূল্য পাবে। ফলে মাথার উপরে যে অযোগ্যটাকে বসিয়েছেন, ওই অযোগ্যের চাকরিটা কেড়ে নিন, তাহলে সব যোগ্যরাই তারা উপযুক্ত মূল্য পাবে। আর আমি সত্যি অবাক হয়ে গেছিলাম জাজমেন্টের পরে, অতজন ওই মানে ওর কাছে গেল, ওই ইয়ের সভা ডাকলো। বেসিক্যালি তো তাদের উচিত ছিল ওর কাছে অন্যভাবে যাওয়া। কিভাবে? বাংলাদেশ, শ্রীলঙ্কা উদাহরণ আছে। একদমই, মুখ্যমন্ত্রী তো বলেছেন যে বাংলাদেশ এটাকে ভাবলে চলবে না, সবাই যদি বাংলাদেশ ভেবে থাকে তাহলে খুব ভুল করবে। শ্রীলঙ্কা, বাংলাদেশ আছে, বাংলাদেশের থেকে অবস্থা ভয়ঙ্কর, বাংলাদেশের থেকে অবস্থা ভয়ঙ্কর এখানে। একদমই। আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন ফিরদৌস, আপনি বললেন যারা 31 তারিখ অব্দি শিক্ষক হিসেবে তাদের দায়িত্ব পালন করবেন তারা কোনো এক্সট্রা বেনিফিট পাবেন না, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন এই পরীক্ষায় যারা বসবে ইন্টারভিউর ক্ষেত্রে, যাদের একটা টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে দীর্ঘদিনের, সেক্ষেত্রে তারা একটু বেনিফিটেড হতে পারেন, কি বলবেন সে ব্যাপারে? ওই রায়ে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের অর্ডারটা পড়ে নেবেন, না হলে আবার ভবিষ্যতে কি হতে যাচ্ছে বুঝাই যান। বলেছি তো যে ওকে নোটিশ দিক, 4 লাইনের নোটিশ ঠিক করে লিখুক, এটাই বলবো। 31শে মে পর্যন্ত নোটিশ দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিতে, নোটিশটা ঠিক করে লিখতে বলুন ওকে, ওকেই দায়িত্ব দিলাম, ও নোটিশটা ঠিক করে লিখুক, তারপরে পরে বুঝবো। কিন্তু তার শেষ কয়েকটা প্রশ্ন, সমাজ মাধ্যমে একটা প্রশ্ন উঠে আসছে যে চাকরি না হয় গেল দুর্নীতির মাধ্যমে, যারা দুর্নীতি করলো বা করালো তাদের কি হবে? জেলে যাবে। মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে এবং করিয়েছে, ও জেলে যাবে। যতদিন ও ভাবছে হয়তো আম দিয়ে শাল দিয়ে এটা ঢেকে দেবো, আম শাল দিয়ে আর ঢাকা যাবে না। এই অঙ্কিতা অধিকারীর চাকরি মমতা ব্যানার্জি দিয়েছে, ইনসাফদের চাকরি মমতা ব্যানার্জি দিয়েছে, ওকে জেলে যেতে হবে। কিন্তু আপনি প্রথম থেকে একদম বঞ্চিত চাকরি হারা, যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের পাশে, তাদের হয়ে আইনি লড়াই লড়েছেন একদম। এবারে যোগ্য চাকরি হারারা বলছেন আমাদের বলা হচ্ছে পরীক্ষা দিতে হবে, কেন বারংবার আমাদের যোগ্যতার পরীক্ষা দিতে হবে? আজ থেকে তার কারণ আপনারা নাগরিক দায়িত্ব পালন করেননি। নাগরিক দায়িত্ব যদি পালন করতেন, এই অযোগ্যটাকে যদি তাড়াতেন, তাহলে আপনারা সেই লড়াইটা যদি লড়তেন, তাহলে আজকে আপনাদের এই দিন দেখতে হতো না। নাগরিক দায়িত্ব সর্বপ্রথম পালন করুন, তারপরে নিশ্চিতভাবে নাগরিক দায়িত্ব পালন হয়ে গেলে তারপরে তখন অন্যান্য দায়িত্ব। ফলে নাগরিক দায়িত্ব সর্বপ্রথম প্রতিটি নাগরিককে পালন করতে হবে। সেটা যদি না পালন করেন, তাহলে জানবেন যে ভবিষ্যতে আপনাদের জন্য আরো দুর্গতি অপেক্ষা করছে। ফলে সেই দুর্গতিতে যদি না পড়তে চান, তাহলে সর্বপ্রথম নাগরিক দায়িত্ব পালন করুন, অযোগ্যটাকে মাথার উপর থেকে ছুড়ে ফেলে দেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এই পদক্ষেপের ব্যাপারে তো আমরা আগেই বলেছিলাম, সিপিএম বিজেপি শুধু খেতে জানে না, কাউকে চাকরি দেয়নি, যা হচ্ছে সব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আদালতে আবেদন জানিয়ে হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, যা হয়েছে সব মমতা ব্যানার্জির জন্য হয়েছে। উনি তো ভালো করে জানেন যে সব কিছু করেছে মমতা ব্যানার্জি, যত 2 নম্বরই সব মমতা ব্যানার্জি করেছে।
আমার আমার শেষ তিনটা প্রশ্ন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক, একদম এসএসসি 2016 গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। কি আছে প্রাথমিকের 32,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্যে? অপেক্ষা করুন আপনি, আমি সকলে অপেক্ষা করি। এই নিয়ে কোনো এখনই মন্তব্য করবো না, তবে অপেক্ষা করুন। এটুকুই বলতে পারি, প্রাথমিকের ওই মাসিটার সফট কপিও নেই, হার্ড কপিও নেই। মানে সফট কপি যেটা রয়েছে সেটা হচ্ছে এডিটেবল কপি, মানে মিরর ইমেজ নেই। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের পর্যবেক্ষণ কি বলছে? কোনো পর্যবেক্ষণ নেই, অপেক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে হয়নি। ও টপ টু বটম একটা করাপ্ট ভদ্রমহিলা, সব জায়গায় সব নিয়োগের দুর্নীতি করেছে এবং সেখান থেকে বাজার থেকে টাকা তুলেছে। আর বিশেষ করে ভোটের আগে যেগুলো নোটিশ দেয় সব বাজার থেকে টাকা তোলার জন্য। ও বাজার থেকে টাকা তোলে আর সেই টাকায় বেসিক্যালি মোচ্ছব করে আর কিছু ওই ভোটের সময় খরচা করে। ও বাজার থেকে টাকা তোলে। একটা কথা বলবো, এভাবে যেভাবে শিক্ষক নিয়োগে দেখা যাচ্ছে দুর্নীতি, রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাই তো ভেঙে যাবে। পৌরসভা নিয়োগেও কি দুর্নীতি হচ্ছে? এই সব সাহায্যটাই দেখুন, রাজ্যটা এই ভঙ্গুর অবস্থা হয়েছে মমতা ব্যানার্জির জন্য। তার কারণ ও দুর্নীতিগ্রস্ততার সঙ্গে সমস্ত কাজকর্ম করেন, সেই জন্য আজকে রাজ্যের এই অবস্থা। মদন মিত্র বলছেন বেআইনি হলেও তো চাকরি হয়েছে, ছেলেরা দুটো খেতে পাচ্ছে। দেখুন মদন মিত্র কি বললো তার অ্যান্সার দিতে হবে, এরকম দিন আমার আসেনি। মদন মিত্র ফিরদৌসী, আমার শেষ প্রশ্ন, আজকে একদা বিজেপি সাংসদ এবং বিজেপি নেতা বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। একদিকে তৃণমূলের কটাক্ষ, অন্যদিকে কি বলবেন? আমি অত্যন্ত নিম্নরুচির বলে মনে করি। একটা ব্যক্তি জীবনে কি করলো না করলো সেটা আমার কাছে একদম বিচার্য নয়। ফলে তিনি ব্যক্তি জীবনে যা করেছেন, আমি ব্যক্তি জীবনে তো তিনি নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন কি আবদ্ধ হচ্ছেন এটা আমার জন্য ইমেটেরিয়াল। যদিও তিনি এটা একটি ভালো কাজ তিনি মনে করেছেন, তার জন্য শুভেচ্ছা রইল, এইটুকুই। কিন্তু এই যেভাবে এই সমাজ মাধ্যমে লেখা আছে এটা অত্যন্ত নিম্ন রুচির। আমি মনে করি এটা মানে বন্ধ হওয়া উচিত। দুজন মানুষ তারা নিজেরা মনে করেছেন, প্রাপ্তবয়স্ক মানুষ নিজেরা মনে করেছেন তারা একসঙ্গে সহাবস্থান করবেন। সে সহাবস্থান সেটা বিয়ে হিসেবে হতে পারে বা অন্য কোনো ফর্মে হতে পারে। যে যাই করতে চান সেটা তাদের ইচ্ছা, আমি তাদের ইচ্ছাকে সম্মান করে শুভেচ্ছা রইল। কিন্তু এই যে সমস্ত বলে বলছেন এগুলো অত্যন্ত নিম্ন রুচির। আমি এগুলোকে কদর্য বলে মনে করি এবং যারা করছেন এরা সুস্থ সংস্কৃতির বাহক বলে আমি মনে করি না এবং সুস্থ সামাজিক রুচি আছে বলেও মনে করি না যারা এই সমস্ত কথাবার্তা লিখছেন। দেখুন দিলীপ ঘোষের সাথে আমার শত রাজনৈতিক মতামতের হতে পারে, আদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি ব্যক্তি জীবনে কি করবেন সেটা কখনোই মানে কারোর বিচার্য বিষয় হতে পারে নাকি, বা কেউ সামাজিক ভাবে কটাক্ষ করতে পারেন বলে আমি মনে করি না। এটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয় যারা করছেন। দয়া করে এটা বন্ধ করুন, নিজেদের আর নিচে নামাবেন না। এমনি পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে গেছে, দয়া করে আর মানে পিছানোর যে পরিচয় সমাজের সামনে রাখছেন সেটা আর রাখবেন না। ব্যক্তি জীবনে কি করবেন সেটা সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত রুচি, ব্যক্তিগত বিষয়। এটা দয়া করে সামাজিক মাধ্যমে বা সমাজে এইভাবে নিম্ন রুচির পরিচয় রাখবেন না। যারা এই ধরনের কদর্য আক্রমণ করছেন আমি মনে করি তারা অসুস্থ, সামাজিকভাবে অসুস্থ। এই মানসিক অসুস্থতা কেটে যাক সেই সমস্ত মানুষদের যারা এই ধরনের কদর্য আক্রমণ করছে। আপনার দিলীপ বাবু তিনি রাজনৈতিক নেতা, তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আপনি 5টা কথা বলুন, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। তার রাজনৈতিক আদর্শ নিয়ে কথা বলুন, তার রাজনীতি নিয়ে কথা বলুন, কিন্তু তার ব্যক্তি জীবন নিয়ে আমি মনে করি আমি কোনো নেতারই আমি যাদের অপছন্দ করি, মানে রাজনৈতিক ভাবে অপছন্দ করি অবভিয়াসলি, তাদের আমি ব্যক্তি জীবনের কোনোদিন কোনো আমি একদম বিশ্বাস করি না যে ব্যক্তি জীবনের কোনো তাদের সিদ্ধান্ত সেটিকে সামাজিক মাধ্যমে নিয়ে আসা বা সমাজ মাধ্যমে নিয়ে আসা এটা একেবারেই নিম্ন রুচির পরিচয় এবং কদর্য।